৩৬শে জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এই চোখ যা দেখেছে, এই কান যা শুনেছে, এই মুখে যে স্লোগান উঠেছে তা মুহূর্তেই আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ। কি ঘটেছিল এই সময়? আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, বরিশাল সহ সারা দেশের প্রতিটি জেলার মানুষ। কোথাও সন্তর্পণে বেড়ে উঠছে ছাই চাপা দ্রোহ, কোথাও বাতাসে শীষ কাটে বুলেট, জেগে উঠে বিদ্রোহ। বুকের তাজা রক্ত ঢেলে দেন আবু সাইদ, আলী রায়হান, শান্ত, মুগ্ধ, আব্দুল্লাহ সহ হাজারো ছাত্র জনতা। প্রিয়তমা বধূ অনন্তকাল ধরে অপেক্ষায়, বাড়ি ফিরবে স্বামী। মা বাবা অপেক্ষায়, ছেলে বাড়ি ফিরবে, স্নেহের সন্তানকে আদরে জড়াবে। গুম হয়ে যাওয়া মানুষদের মিছিলে যুক্ত হচ্ছে প্রতিনিয়ত নানান দল, মত, পেশার মানুষ। নির্বিচারে বিনা অপরাধে খুনের শিকার হচ্ছে কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত। দেশ জুড়ে মেগা প্রজেক্ট করে একদিকে দৃশ্যমান উন্নয়ন আর অন্যদিকে লুটপাটের মহোৎসব। জনগণের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাচার। মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে পুরো দেশকে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলে সন্ত্রাস আর লুটপাটের গডমাদার শেখ হাসিনা চেপে ধরেছিল স্বাধীনভাবে মত প্রকাশের সকল কণ্ঠস্বর। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মেরে লাশের উপরে ঘৃণ্যভাবে নৃত্য করে শুরু হয়েছিল এই ধ্বংসকাণ্ড। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে দেশপ্রেমিক বীর সেনানীদের নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয়া হয়। সরকার হয়েও কি অবলীলায় দুর্বল করেছে তারা আমাদের প্রিয় স্বদেশের সার্বভৌমত্ব। ২০১৩ সালে শাপলায় ম্যাসাকার, রাতের আধারে আলো নিভিয়ে আলেমদের নির্বিচারে গুম, খুন, একের পর এক টিভি চ্যানেল বন্ধ করে দেয়া, শাহবাগে ফ্যাসিবাদের জন্ম দিয়ে বিচারের নামে প্রহসন করে একে একে জামায়াত ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে তারা। দেশের বিচার বিভাগ ও প্রশাসনকে নিজেদের গুন্ডা বাহিনী বানিয়ে নৃশংসভাবে দমন করেছে সকল বিরোধী দলমতের কণ্ঠস্বর। ২০১৮ সালে কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করে দমন করার চেষ্টা করা হয়। বিরোধী সকল দল মতকে নির্মমভাবে নির্মূল করে ৩টি সাজানো ভোটে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে। যে ক্ষমতাকে তারা ফেরাউন আর নমরুদের মতো অপ্রতিরোধ্য বলে ভেবেছিল, জালুতের মতো সেই অসম যুদ্ধে শিশু দাউদের মতো নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ যেন মজলুমকে রক্ষা করতে প্রভুর প্রেরিত এক অবাক আবাবিল। জুলাই বিপ্লবের পিছনের যে গল্প কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে সেটা শুরু হয়েছিল এবং সেই কোটা সংস্কার আন্দোলন ধাপে ধাপে ছাত্র জনতার অন্তর্ভুক্তির মাধ্যমে একটি চূড়ান্ত অভ্যুত্থান বিপ্লবে সংগঠিত হয়েছিল। তো কোটা সংস্কারের বিষয়টি ছিল মূলত ৫৬% কোটা, সেখানে মেধার স্থান ছিল মাত্র ৪৪%। তো এই যে ছাত্রদের ভিতরে বৈষম্যের একটি শিকার বাংলাদেশের ছাত্র সমাজ হয়ে আসছে, তার মাধ্যমে কোটা সংস্কারে সকলের অন্তর্ভুক্তি হয়েছিল। একটি তথ্য হয়তো অনেকেরই অজানা থাকতে পারে, সেটা হলো ইসলামী ছাত্র শিবির সর্বপ্রথম ১৯৯৬ সালে এটি কোটা সংস্কার নিয়ে দাবি উত্থাপন করে এবং আন্দোলন শুরু করেছিল। তো তারই ধারাবাহিকতায় সকলে যখন সে দাবির সাথে একাত্মতা পোষণ করেছিল, ২০১৩ এবং ২০১৬ সালে এই আন্দোলনটি নতুন একটি মাত্রা পায়। ২০১৮ সালে এসে সেটি একটি চূড়ান্ত আন্দোলনের রূপ লাভ করে এবং সরকার সেই কোটা সংস্কার আন্দোলনকে মেনে নিতে এবং সেটাকে বাতিল করেছিল হাসিনা তখন। তো
তো এর পরবর্তীতে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে সরকার সেটাকে আবার পরিপত্রটি বাতিল করে আদালতের মাধ্যমে, এবং ছাত্ররা সেটার প্রতিবাদের মাধ্যমে মূলত আন্দোলনে সম্পৃক্ত হয় এবং একটি অভ্যুত্থান সংঘটিত হয়। 6 জুন আদালতের রায়ের প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ করে। 10 জুন আন্দোলনকারীরা দাবি মানার জন্য সরকারকে 30 জুন পর্যন্ত সময় বেঁধে দেয় ও ঈদুল আজহার কারণে আন্দোলনে বিরতি ঘোষণা করে। ঈদের ছুটির পর আন্দোলন আবারও তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারীরা একত্রিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। 30 জুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা পুনর্বহালের প্রতিবাদে মানববন্ধন করে। 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করে ও 3 দিনের কর্মসূচি ঘোষণা করে। প্রথম দাবি ছিল যে কোটা যে পরিপত্র সেটি ব্যাক করানো হোক, বাতিলের পরিপত্রটি। তবে আমরা আবার আশঙ্কা করছি যে হাইকোর্টের দোহাই দিয়ে যেহেতু ওটা আবার ব্যাক করানো হচ্ছে, আবারও হয়তো ব্যাক করানো হতে পারে, সেই আশঙ্কায় আমরা এই পরিপত্রটি ব্যাক করানোর দাবি না করে বরং ওটা সংস্কারের দাবি করি। 2 থেকে 6 জুলাই দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ, মানববন্ধন, মহাসড়ক অবরোধ ইত্যাদি কর্মসূচি পালন করে। 7 জুলাই ছাত্রদের যৌক্তিক দাবি ফ্যাসিবাদী সরকার গুরুত্ব না দেয়ায় ছাত্ররা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হয়। শুরু হয় বাংলা ব্লকেড নামে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ, যা ছড়িয়ে পড়ে চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও কুমিল্লা সহ দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয় ও শহরে। এই আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র শিবির পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ের আন্দোলন সব জায়গায় সম্পৃক্ত ছিল। এক্ষেত্রে আমরা একটা প্রিন্সিপাল সামনে রেখেছিলাম, যেহেতু এটা একটা গ্রেটার পারপাস ছিল, আমরা কমন গোল নিয়ে কাজ করেছি। আমরা আমাদের পরিচয় নিয়ে এখানে যাইনি। সবার মূল পারপাস ছিল কোটা সংস্কার আন্দোলন। দ্বিতীয়ত আমাদের টার্গেট ছিল ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গঠন করা। ফেসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সবার এই ফেসিবাদ বিলুপের ক্ষেত্রে একটি অবস্থান রয়েছে। তার মধ্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অন্যতম। আমাদের আন্দোলনের শুরু থেকে ইসলামী ছাত্র শিবির তার একটি ভূমিকা পালন করে এবং সবসময় সবকিছুতেই তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে। প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনের জায়গাতে তাদের একটা একটি ভূমিকা রয়েছে। 11 জুলাই শাহবাগে মিছিল নিয়ে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে যুক্ত হন। অধিকার আদায়ের সংকল্পে একতাবদ্ধ সহস্রাধিক সাধারণ ছাত্রের স্লোগানে মুখরিত ঢাবি এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করে। চট্টগ্রামে আন্দোলন চলাকালে পুলিশি হামলার মুখে প্রচণ্ড দুঃসাহসে বুক পেতে দাঁড়ায় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, যা আন্দোলনকারীদের সঞ্চার করে এক অপ্রতিরোধ্য সাহস। টাইগার পাস থেকে দৌড়ায় 2 নম্বরে গেলাম। যাওয়ার পরে দেখি যে সামনে থেকে আমাদেরকে অ্যাটাক করতেছে, পিছন থেকে অ্যাটাক করতেছে। আমরা মাঝখানে পড়ে গেছি এবং মানুষজন খুবই কম। তো ওই সময় সবাই দৌড়ায় পালাচ্ছে, যে যেদিকে পারতেছে সবাই যাচ্ছে। তো আমিও দৌড়াচ্ছি। এখন আমি সবাইকে ডাকতেছি, ভাই ধারান, দৌড়ায়েন না। তো আমি যখন আস্তে আস্তে দৌড়াচ্ছি আর আমার কানে বাজতেছে যে আমি তো দেশের মানুষের সাথে প্রতারণা করতেছি। যেই মানুষগুলোকে আমি আশ্বাস দিছিলাম 2 দিন আগে যে এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, প্রয়োজনে নিজেকে জ্বালায় দেবো পেট্রোল দিয়ে। তো আমি তো এই কথাটা রাখতেছি না, আমি তো কথা রাখতে পারতেছি না। নিজের প্রতি খুব গিল্টি ফিল হচ্ছিল। তারপর ভাবলাম যে আজকে যা হওয়ার হবে, আজকে আমি দাঁড়াবো। আমি যদি একাও থাকি আমি দাঁড়ায় থাকবো। তারপর আল্লাহর নাম নিয়ে দাঁড়ায় গেলাম আর চোখ বন্ধ করে ইন্না লিল্লাহি পড়তেছি। আমি ভাবছি আমাকে শুট করবে। 14 জুলাই আন্দোলনরত শিক্ষার্থীরা ঢাকায় গণপদযাত্রা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বরাবর স্মারকলিপি প্রদান করে। এই যৌক্তিক আন্দোলন নিয়ে শুরু হয় আওয়ামী সরকারের কর্তা ব্যক্তিদের উস্কানিমূলক ও তুচ্ছ তাচ্ছিল্য করা বক্তব্য। এই উত্তপ্ত পরিস্থিতিকে আরো তীব্রভাবে উস্কে দেয় শেখ হাসিনার চরম বিদ্বেষমূলক বক্তব্য। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? আমি কে তুমি কে, রাজাকার
স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশের আন্দোলনকারীদের মাঝে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। সেদিন প্রায় 3 শতাধিক শিক্ষার্থী আহত হয় ছাত্রলীগের তাণ্ডবে। শুধু তাই নয়, নারী শিক্ষার্থীদের উপর হেলমেট বাহিনীর ন্যাক্কারজনক আক্রমণ মাত্রা ছাড়ায় সকল নির্লজ্জতার। স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। নারীর প্রতি এ কেমন সহিংসতা! মা ও বোনের উপর এই জুলুম মেনে নিতে পারেনি কেউ। ওই দিন যে মেয়েগুলো আসলে মাঠে ছিল, তাদের কাছে একদম যে তার বিশ্বাসের যে জায়গাটি, অন্তত আমার ক্যাম্পাসে আমি সেফ, আমার ভাইদের হাতে আমি সেফ, সেই মানে জায়গাটাও একদম নড়বড়ে হয়ে যায়। তারা আসলে ওই সময় মানে খুবই বিধ্বস্ত ছিল যে আসলে তারা কি করবে। 15 তারিখ দিবাগত রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগ ও পুলিশ রামদা হকি স্টিক নিয়ে যৌথভাবে হামলা চালায়। ছাত্রলীগের সন্ত্রাসীগুলো বিশাল বিশাল চাপাতি হাতে নিয়ে ধৈরা ধৈরা জবাইকর ধরনের স্লোগান দিয়ে তারা হচ্ছে গিয়ে ভিসি ভবনের চারপাশে অবস্থান নেয়। আর অবস্থান নিয়ে তারা হচ্ছে ক্রমাগত আমাদের দিকে কাচের বোতল ছুঁড়ে মারতে থাকে। ওই সময় আমাদের বেশ কিছু ভাই আহত হয়, আঘাতপ্রাপ্ত হয়, মাথা ফেটে যায়, পা ফেটে যায়, অনেক রক্তাক্ত অবস্থা হয়ে যায়। তখনই সবাই প্রচন্ড ভয় পেয়ে ভিসির বাসার দরজায় হচ্ছে গিয়ে আঘাত করতে থাকে যে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদেরকে মেরে ফেলতেছে। কিন্তু ভিসি কোনো সারা শব্দ দেয় না। এবং একটা পর্যায়ে পুলিশ হচ্ছে বাইরে অবস্থান নেয় এবং পুলিশের সহায়তায় ছাত্রলীগের সন্ত্রাসীগুলো ভিতরে চলে আসে। ছাত্রলীগের সন্ত্রাসীগুলো আমাদের উপর হামলা করতে থাকে। মোটামুটি কতক্ষণ ছিল সেটা আমি জানি না। আমার সারা শরীর রক্তে ভেজা ছিল। আমাদের নিচেও অনেক স্টুডেন্ট চাপা পড়েছিল। আমরা যখন উঠি আর তাদেরকে টেনে উঠাই, অনেকে সেন্সলেস হয়ে গিয়েছিল ওই চাপাচাপির মধ্যে। তখন আমরা দেখি যে নিচে ফ্লোরে মানে রক্ত দিয়ে ভরা, সাদা টাইলস রক্ত দিয়ে ভরে গেছে, আমাদের সবার জামা রক্তে ভেজা। তখন আসলে কারণ এই যে ব্লিডিং যে হচ্ছে, ওদের এই ব্লিডিং বন্ধ করানোর মতো কোনো ব্যবস্থা ওখানে নাই। ঢাবি ও মেডিকেলে ছাত্রলীগের হামলার সংবাদ শুনে ছাত্র শিবিরের ঢাকার শাখাগুলো এগিয়ে এসে সাধারণ ছাত্রদের পাশে দাঁড়িয়ে যায়, ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। 15 তারিখে যখন আমাদের বোনদের উপর আক্রমণ করে, এবং এই আক্রমণটা করছিল হচ্ছে ছাত্রলীগের সাথে কিছু বহিরাগত টোকাই এবং সন্ত্রাসীরা এসে হামলা করে। যখন তারা ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিতে গেছে, ওইখানেও মূলত হামলা করে। মেডিকেলে এসে আমাদের উপর হামলা করতেছে, তাদেরকে প্রতিহত করাটা আসলে দরকার যে কোনো ভাবেই হোক। এখানে হচ্ছে 2টা মহানগর আসে মেডিকেলের দিকে, যে কেউ যদি থাকে ওই সময় প্রয়োজনে আমরা তাদেরকে প্রতিহত করবো, এরকম একটা ব্যাপার। 16 জুলাই ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও দেশপ্রেমিক সংগঠন বিক্ষোভে রাস্তায় নেমে আসে। দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলায় হতাহত হয় অসংখ্য আন্দোলনকারী। মোটামুটি বলা যায় যমুনা বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজ, এই 3টা শিক্ষা প্রতিষ্ঠান মিলে আমরা যে 16 তারিখে আন্দোলনটা করেছিলাম, সেটা আমাদের পুরান ঢাকার এরিয়াতে একটা বলা যায় যে ঐতিহাসিক আন্দোলন ছিল। এইখানে 16 তারিখে আমাদের ভাইদের উপর গুলি চালানো হয়েছিল। এসি গোলাম মুস্তফা, লালবাগ জোনের ডিটেকটিভ ব্রাঞ্চ, আমাকে ডেকে আলাদা করেই কোনো কথা নেই, বার্তা নেই, টেনে নিয়ে যাচ্ছিল। আমার ডান হাত ভাঙা ছিল, যে 15 তারিখে ছাত্রলীগের আক্রমণে ঢাকা বিশ্ববিদ্যালয় ভেঙেছিল। ডান হাত গলায় ঝোলানো ছিল। যখন আমাকে আদালতে উঠায় নিয়ে, তো মোটামুটি 2 দিন তারা গুম রেখেছিল, কাউকে বলে নিয়ে আমাকে কোথায় রেখেছে। তখন মূলত আমি জানতে পারি যে এখানে 11 জন শহীদ হয়েছে, এবং আমার পিছনে যারা আসতেছিলেন যে তাদের মধ্যে 3 জনকে ওই জায়গাতে মেরে ফেলেছিল। রংপুরে পুলিশের গুলিতে বুক ঝাঁঝরা হয়ে প্রথম শাহাদাত বরণ করেন আবু সাইদ। চট্টগ্রামে ওয়াসিম, ফারুক, শান্ত, শাওন সহ সারা দেশে 6 জন শহীদ হন। দাবানলের মতো এই শাহাদাতের বেদনা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে। আন্দোলনে যাওয়ার প্রথম কারণ হলো আমার যে ভাইয়েরা যারা শহীদ হইতাছে, যারা নিহত হইতাছে, যারা আহত হইতাছে, তাদের কথা চিন্তা করে আমি আর ঘরে আর থাকতে পারি না। শুরুর দিকে তো আমরা
আন্দোলনে যাইনি, আমি বা আমার পরিবারের কেউই আমরা আন্দোলনের ব্যাপারে অতটা সিরিয়াস ছিলাম না। যখন ওই যে আবু সাইদ মারা গেল, এরপরে তো পুরো বাংলাদেশে নাড়াচাড়া দিয়ে উঠছে, তখন আমাদেরও খারাপ লাগছে। আমি তো মুয়াজ্জিন মানুষ, আমরা তো কমি মাদ্রাসা লেখাপড়া করছি, তো মূলত সরকারি চাকরি তো পাবো না। তো যা হোক, পরে দেখি আবু সাইদের মতো যে মানুষ মারতেছে, এই যে মানুষ মারা ব্যাপারটা কিছু হইলে মানে গুলি করব। 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার সাথে সাথে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। এই পরিস্থিতিতে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। ক্যাম্পাস ছেড়ে এই রাতের বেলায় কোথায় আশ্রয় নেবে তারা? বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের মানবিক শিক্ষক ও শিক্ষিকারা। বিশেষ করে আমাদের যারা ফিমেল আমার কলিগ যারা, তাদের সাথে আমি কথা বললাম যে আমরা আসলে কি করব, যেহেতু ছাত্রদের এত সমস্যা। তো তখন আমার সরাসরি শিক্ষক উনিও ছিলেন এবং আমার জুনিয়র কলিগ ওরাও ছিল। তো ওরা আমাকে বললো যে আসলে আমরা কাজ করতে পারি, আমাদের স্টুডেন্টদেরকে আমরা আমাদের বাসায় ভাগ করে নিয়ে যেতে পারি। তো আমরা তখন ওদেরকে নিয়ে আসলাম। এদিন ঢাবিসহ সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিলে হামলা করে পুলিশ। মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয় ফ্যাসিস্ট সরকার। প্রচণ্ড দমন নিপীড়নের ফলে অনেকেই হাল ছেড়ে দেয়। ক্যাম্পাস বন্ধ হওয়ায় আন্দোলন স্তীমিত হয়ে পড়ে। হয়তো এই অধিকার আর ফিরে পাওয়া হবে না। এই নিকষ অন্ধকারে যখন একে একে নিভে যায় সব আশার আলো, ঠিক তখনই আলোর মশাল হয়ে রাজপথে দাঁড়িয়ে যায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাবলিক বন্ধ হওয়ার পরেই প্রাইভেট দাঁড়িয়ে গিয়েছে। তারা অত্যন্ত সাহসিকতার সাথে আন্দোলন চালিয়ে নিয়ে গেছে এবং সারা দেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও মানুষ স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমে আসছে। এই পরিস্থিতিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক প্রকার দমিয়ে দেওয়া হলো, তখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের জায়গা থেকে এগিয়ে এসেছে। 18 তারিখে আমার সাথে আন্দোলন করেছিল বুয়েটের ওই অঞ্চলটাতে। তো ওই দিন এক ভাই আমাদের সাথে আন্দোলন করে 19 তারিখে যখন আমি হাসপাতালে খোঁজ নিতে দেখি যে ওই ভাই একটা ট্রের উপর শোয়ানো আছে, তাজা নিথর দেহটা পড়ে আছে, শহীদ হয়েছে সেই ভাই। 18 জুলাই যখন ব্র্যাক ইউনিভার্সিটির অফিসিয়ালি শুরু করে, যখন জানতে পারলাম যে ওখানে খুব বাজে অকারেন্স হচ্ছিল, তখন আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি, এআইইউবি, ইউআইইউ ইউনিভার্সিটি সবাই মিলে দুপুরবেলা থেকে শুরু হয়। আমাদের মেইন কার্যক্রম হলো বসুন্ধরা এখান থেকে শুরু করে পুরো জায়গাটা আমরা যে রামপুরা রাস্তাটা ব্লক করব আমাদের আন্দোলনের জন্য। আন্দোলন আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মর্যাদাটা অন্য জায়গায় নিয়ে গেছে, কারণ তারাই আসলে এই আন্দোলনের দ্বিতীয় ধাপের যে হাল তারা কিন্তু ধরছিল, তারাই এই তরিটাকে সামনে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও দেখা যাচ্ছে মাদ্রাসার শিক্ষার্থীরা, বিশেষ করে এই যাত্রাবাড়ি এরিয়াতে কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা যেভাবে করে তারা মাঠে থেকে ওই যাত্রাবাড়িটাকে ব্লক করছিল, এটা আসলে অবিস্মরণীয়। এ সাইডে তামিরুল মিল্লাতের স্টুডেন্টরা যেভাবে করে উত্তরাতে যখন ছাত্রলীগ ব্যাপকভাবে গুলি করে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করছিল, হত্যা করছিল, ঠিক সেই সময়ে মিল্লাতের মাদ্রাসার শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছাত্রলীগকে হটিয়েছে। এভাবে করে আমরা এই আন্দোলন, পুরো আন্দোলনটাকে দেখতে পাই যে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল, কলেজ, মাদ্রাসা সবাই একাকার হয়ে এই আন্দোলনটাকে আসলে সফলতার জায়গায় নিয়ে গেছে। 18 জুলাই ছাত্রছাত্রী, তাদের বাবা মা ও স্বজনেরা নেমে আসে রাজপথে। এ আন্দোলন রূপ নেয় গণবিক্ষোভে। মুহুর্মুহ গোলাগুলি, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডের শব্দে এক ভয়ঙ্কর অস্থিরতায় দিন কাটে দেশবাসীর। দেশ যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। পুলিশ, বিজিবি, র্যাবের নির্বিচার গুলিতে প্রাণ হারান 40 জনের অধিক নিরপরাধ মানুষ। রেহাই পায়নি পথচারী থেকে শুরু করে শ্রমিক, দোকানদার, এমনকি নিজ ঘরে থাকা 5 বছরের অবুঝ শিশুও। আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে আওয়ামী ঘাতকের বুলেটে শহীদ হন মীর মুগ্ধ। আমাদের ভাই ওখানে শহীদ হয়েছে। শহীদ হওয়ার পর আমরা তাদের লাশ চাইছিলাম, তার লাশটা, কিন্তু পুলিশ সেই লাশটা আমাদের দেয়নি। না দিয়ে তারা হলো যে তাদের ট্যাঙ্ক ছিল ওটা তার মাথার উপর দিয়ে নিয়ে গেছে, যাতে লাশটা আর কি চেনা না যায়, এভাবে এমন করেছে।
এটা দেখে আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি। এরপরে পুলিশের সামনে যাওয়ার পরে তারা ধাওয়া পাল্টার পর একটা গুলি আমার পিঠে লাগে, পিঠে লেগে পিঠের সামনে দিয়ে বের হয়ে যায় আর কি। তো আমি যখন আমার টি শার্টটা তুলি তখন দেখি যায় নারী বুড়ি সহ সামনে বের হয়ে গেছে। এক পক্ষে শুধু লাঠি আর ইট, আর অন্যদিকে সব ভারী অস্ত্র। উত্তর আধুনিক মেডিকেলের সেদিনের অবস্থা আসলে মনে হচ্ছিল গাজা উপত্যকায় আছি। সেখানে একের পর এক গুলিবিদ্ধ শরীর আসতেছিল, কারো মাথায় গুলি, কারো বুকে গুলি। রাতে সারা দেশে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ইন্টারনেট ব্ল্যাক আউট করে দেয়া হয়। এ সময় দেশের ছাত্র জনতা, অভিভাবকদের মধ্যে সকল উৎকণ্ঠা উদ্বেগে ছাপিয়ে আন্দোলন চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় জন্ম নেয়। 19 জুলাই ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন হয়। তৎকালীন সরকার তার নিজের জনগণের উপর হেলিকপ্টার ব্যবহার করে গুলি ছুটতে থাকে। দেশের বিভিন্ন স্থানে র্যাব পুলিশের স্নাইপারের গুলিতে আহত হয় অগণন সাধারণ ছাত্র জনতা। শহীদ হন 120 জনের অধিক। যেন ঘরে ঘরে মৃত্যু দূত হয়ে আসে ফ্যাসিস্ট হাসিনার রেজিম। একটা ছেলে উপর হয়ে পড়ে আছে, তা আমি ভাবলাম ও মনে হোঁচট খেয়ে পড়ে গেছে খুব সম্ভবত। তো আমি ভাবলাম যেহেতু ছেলেটা পড়ে গেছে আর এখানে গোলাগুলি হচ্ছে, তো আমি ওকে একটু হেল্প করি, আমি ওকে উঠা নিয়ে আসি। যখন ও উপরে ছিল, যখন আমি ওর বডিটাকে উঠালাম, এত পরিমাণে রক্ত এখানে বের হয়েছিল। রাস্তাটা প্রায় কোরবানিতে আমরা গরু জবাই দিলে যেরকম রক্ত প্রবাহ থাকে সেরকম রক্ত মানে ফিনকিতে ছুটতেছিল রক্ত। এই পাশে গুলিটা লেগে এই দিক দিয়ে বের হয়ে যায়, আর এতবার ছিদ্র হয়ে যায়। সো স্বাভাবিকভাবে আসলে আমিও আমার আসলে এত রক্ত জীবনে কোনো দেখিনি, মানুষের রক্ত। উত্তালে জনতার দ্রোহের আগুনকে স্তিমিত করতে না পেরে অবশেষে 19 জুলাই শুক্রবার গভীর রাতে জারি করা হয় কারফিউ। ঘোষণা করা হয় দেখামাত্র গুলি করার। কি নির্মম আর অমানুষ হলে এমন নির্দেশনা দিতে পারে কোন রাজনৈতিক দল? এরা কি মানুষের জন্য রাজনীতি করে? এদিকে আমরা কথা বলছিলাম বিভিন্ন স্টেকদের সাথে যে কারফিউ ভাঙার দুঃসংস্কার যাদের আছে তাদেরকে সাথে কথাবার্তা বলা শুরু করলাম, শিক্ষকদের মাধ্যমে অন্যান্য পলিটিক্যাল স্টেকগুলো যারা মাঠে রাজনীতিতে আন্দোলনে হচ্ছে সমন্বয় না হয়ে বিভিন্নভাবে হচ্ছে কোঅর্ডিনেশনগুলো করতেছিল। তো পরে দেখা গেল যে আমরা সিদ্ধান্ত নিলাম যে আন্দোলন হবে, কারফিউ ভেঙে আন্দোলন হবে। 20 জুলাই সেনা মোতায়েন অবস্থায় কারফিউ ভেঙে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। আমরা পরের দিন 10টায় মিছিল করি, 10:10 আমাদের 10টায় মিছিল ছিল, 10:10 আমরা মিছিল করি। আমার 2 মিনিট স্লোগান হয়, এরপরে আমি বক্তব্য দিয়ে শেষ করে দিই। পরিবেশটা এত ভয়ানক ছিল, চারদিক থেকে মনে হচ্ছিল যে চট্টগ্রামের যত ফোর্স আছে সব আমাদের উপরে আইসা এখন গুলি করে মেরে ফেলবে। 2 মিনিটের ভিতরে আমরা সব জায়গা ত্যাগ করি এবং সেখানকার পরিবেশটা আমরা 2 মিনিট যাওয়ার পরের 2 মিনিট পরে পরিবেশটা এত ভয়ানক হয় এবং চট্টগ্রামের সকল ফোর্স আসা এখানে জড়ো হয়। আমরা থাকলে আমরা সবাইকে মনে হচ্ছে গুলি করে মেরে ফেলতে পারি। যাকে পাইছে সাধারণ মানুষ, রুগী, মেডিকেল এরিয়া, রুগীটুকু যাকে পাইছে তাকে পিটাইছে। তখন আমরা অনলাইনের মাধ্যমে কোথাও যোগাযোগ করতে পারছিলাম না। এই সময় আমরা আসলে খুবই হতাশ হয়ে পড়ছিলাম, সারা দেশের খবরগুলো যখন জানতে পারছিলাম না এবং বিচ্ছিন্নভাবে প্রথম 1-2 দিন খবর পাচ্ছিলাম যে সারা দেশে ব্যাপক গ্রেপ্তার এগুলো চালানো হচ্ছে। একটা পর্যায়ে আমি বাড়ি থেকে বের হয়ে প্রায় বলা চলে কখনো 15 কিলোমিটার, কখনো 10 কিলোমিটার দূরে গিয়ে অফলাইন নাম্বারের শাখাগুলোর সাথে কথা বলে ওই দিনের আপডেট নিয়ে এবং বিগত আগামীতে কেমন কর্মসূচি আসতে পারে, কত গ্রেপ্তার হলো, কত নির্যাতন বা রিমান্ডে কাকে কাকে কিভাবে নেওয়া হচ্ছে, এই তথ্যগুলো আমি এগুলো সংগ্রহ করতাম এবং একটা নির্দিষ্ট টাইম আমাদের দেয়া থাকতো যে আমি বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত এই শাখার সাথে যোগাযোগ করব। এবং অবশ্যই যোগাযোগের জন্য আমি হয়তো 1 ঘন্টা যোগাযোগ করতাম 10 কিলোমিটার দূরে গিয়ে, আবার ওইখান থেকে ব্যাক করে আবার 5 কিলোমিটার দূরে গিয়ে অন্যত্র সেট ওপেন করে তারপরে আমাকে কথা বলতে হতো। এভাবে র্যান্ডমলি 1-2 দিন পর পরই আমাকে অফলাইন নাম্বারও চেঞ্জ করতে হতো। এভাবে 5-7 দিন এইভাবে করেই মূলত আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে যোগাযোগগুলো করতাম। ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানকে সফল করতে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে এবং জেলা শহরগুলোতে আন্দোলনকে আমরা ছড়িয়ে দিই, যাতে করে জনসম্পৃক্ততা বৃদ্ধি পায় এবং পাশাপাশি কম্বাইন্ড ফ্যাসিস্ট ফোর্স যারা ছিল তাদের শক্তিগুলো নিয়োগ করে যাতে করে আমাদের আন্দোলনকে তারা ব্যাহত করতে না পারে। আপনারা দেখে থাকবেন যে ঢাকাতেও আমরা আন্দোলনকে একটি স্পট বা একটি ক্যাম্পাসমুখী না করে বিভিন্ন স্পটে ছড়িয়ে দিয়েছিলাম।
যাতে করে ফ্যাসিস্ট কম্বাইন ফোর্সের শক্তিগুলোকে তারা সেগমেন্ট করতে করতে দুর্বল হয়ে পড়ে এবং আমাদের আন্দোলনটি আস্তে আস্তে সফল হয়। আন্দোলনের সবচেয়ে ক্রিটিক্যাল টাইম যখন ছিল 19 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, ওই সময়ে আপনারা জানেন সারা দেশে ইন্টারনেট শাটডাউন ছিল এবং কারফিউ জারি অবস্থায় ছিল প্রথম এক সপ্তাহ। ওই সময়ে আমাদের অফলাইনে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করেছিলাম। আমাদের অফলাইন নেটওয়ার্ক সামগ্রিকভাবে সমন্বয় করত বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি এবং কেন্দ্রের সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ ভাই, এবং এর পাশাপাশি ওই সময়ে আমাদের যারা সমন্বয়ক ছিল সমন্বয়কদেরকে সেফ হোমে রাখা, তাদের সামগ্রিক খোঁজখবর নেওয়া এবং প্রতিদিন তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমরা রাখতাম। আন্দোলনকে দমন করতে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলামকে মধ্যরাতে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। এছাড়াও সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকেও বিভিন্ন সময় তুলে নেওয়া হয়। এরপর আসে সেই ঐতিহাসিক 9 দফা দাবির পরিকল্পনা ও বাস্তবায়ন। 24 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সবচেয়ে ক্রুশিয়াল যে সময়টা ছিল, ওই সময় আমরা ফুললি আন্দোলনের সাথে কানেক্টেড ছিলাম। আপনারা জানেন 19 তারিখের পরে ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, সমন্বয়করা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ওই সময়ে পলিসি কি হবে, সেই পলিসি সকল অংশীজনদের সাথে আলাপ করে ঠিক করা, এটা আমরা প্রতিদিন আমাদের জায়গা থেকে আমরা করার চেষ্টা করেছি। এবং এই যে 9 দফা প্রণয়ন করা, 9 দফা প্রণয়ন করার পরে মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দেওয়া এবং মিডিয়া হাউসে পৌঁছানোর পাশাপাশি আবার মাঠ পর্যায়ে এক্সিকিউশন করা, এই সামগ্রিক কাজ আমরা আপামর ছাত্র জনতা এবং অন্যান্য অংশীজনদের সাথে আলাপ করে আমরা বাস্তবায়ন করেছি। এই শুক্রবার বিকেলবেলা আমাকে হচ্ছে ছাত্র শিবিরের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি ফরহাদ ভাই আমাকে ফোন দিল। ফরহাদ ভাইয়ের সাথে আমার আন্দোলন কেন্দ্রে পরিচয়। ফরহাদ ভাই যখন আমাকে ফোন দিল যে এই পরিস্থিতি হয়তোবা এই যে বেহাত হতে যাচ্ছে কিংবা হচ্ছে যে শহীদের রক্তের সাথে কিছু বেইমানি কিংবা কিছু করতে যাচ্ছে, এখন আন্দোলন স্টেক করতে হবে। তখন বললেন তাহলে কি করা যায়, বললেন যে তাহলে আমরা হচ্ছে কি স্পষ্ট করে দাবি দেওয়া, সেটা আমাদের আগে থেকে মাথায় ছিল। তো দাবি দেওয়া বলেছে ফরহাদ ভাইয়ের সাথে আমি আলোচনা করতেছিলাম। তখন আপনি জেনে থাকবেন নেট একদম স্লো, মানে ইভেন ফোনে মানে কথা বলা যাচ্ছে না, বারবার কেটে কেটে আসতেছে। আমি তখন মানে বের হয়ে বিকেলবেলা যাত্রাবাড়িতে আন্দোলন করতেছিলাম। এর মধ্যে ফরহাদ ভাই ফোন দিলে আমাকে। তো যখন কথাবার্তা হচ্ছে ভাই বললো তাহলে আমরা কিছু দাবি দেওয়া বলি, তাহলে তুমি সেটা শুনো। প্রথম দাবি হচ্ছে কি ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে, বিতর্কিত বক্তব্য দায় হচ্ছে উপাধ্যক্ষ থেকে পদত্যাগ করতে হবে, কিংবা হচ্ছে কি পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিআইজি এদেরকে হচ্ছে বরখাস্ত করতে হবে, সন্ত্রাসীদের আইনে আওতা আনতে হবে, বিসি প্রক্টরকে হচ্ছে পদত্যাগ করাতে হবে। আমাদের মঙ্গলবার রাতে যে মিটিং এ যে সিদ্ধান্তগুলো হলো, যে পয়েন্টগুলো উঠলো, যে দাবিগুলো আসলো, সেই দাবি মিলেমিশে হচ্ছে আমার 9 দফা দিই। এই হচ্ছে 9 দফা। ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট উনি আমাকে ফোন দিলেন, যে কয়েকজন ব্যক্তি নাম্বার দিলেন, যে এই ব্যক্তিগুলোকে তুমি একটু হচ্ছে গিয়ে ফোন দিয়ে বলে যাও যে 9 দফা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আসবেন, আপনি একটু সেটাকে রিসিভ করেন, সেটা হচ্ছে গিয়ে বাইরের দেশে আপনার যে বিষয় সেটা প্রচার করার ব্যবস্থা করা। তো আমি তাদেরকে ফোন দিলাম, যথারীতি ফোন দিয়ে তাদেরকে ইনফর্ম করলাম। একই সাথে তখন আপনি জেনে থাকবেন যে পরিস্থিতি খুবই হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতি, যে কারফিউর মধ্যে হচ্ছে কি যেখানে একজন মানুষ বের হওয়া অসম্ভব বিষয়, জীবনের ঝুঁকি নিয়ে কিংবা হচ্ছে গিয়ে সবকিছুকে মোকাবেলা করে সেই যারা হচ্ছে এটার সাথে জড়িত ছিল, যে 9 দফার ছাত্র শিবিরের কথা বলে, তারা হচ্ছে স্পিড করার যে বিষয়টা, বিভিন্ন হাউজে মিডিয়া হাউসকে সেগুলো পৌঁছে দেওয়ার বিষয়টা, কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট যারা আছে তার কাছে পৌঁছে দেওয়ার বিষয়টা ছাত্র শিবির এই দায়িত্ব পালন করে। 21 জুলাই হাইকোর্ট 7% কোটার রায় প্রদান করে। সেই দিনই সারা দেশে শুরু হয় চিরুনি অভিযান। আটক করা হয় হাজার হাজার শিক্ষার্থীকে, তাদের উপরে চালানো হয় নির্যাতনের স্টিম রোলার। যাত্রাবাড়িতে এই নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করে মাত্র 16 বছরের কিশোর। সারা দেশে ক্রমান্বয়ে বাড়ছে শহীদি লাশের মিছিল, সংঘর্ষ চলমান, বাড়ছে আহতের সংখ্যা। আব্বু যখন আমাকে আর কি থানায় দেখতে আসে, তারা আব্বুকেও হচ্ছে হাজতে ঢুকিয়ে রাখে আর কি। আমাকে ওই মিন্টু রোডের ওখানে নিয়ে যাওয়া হয়। তো সেখানে বড় করে লেখা ছিল যে ডিবি কার্যালয়। দেন সেই জায়গায় তারা আমাকে গুম অবস্থায় 3 দিন রেখে দেয় এবং এই 3 দিন দিনে 3-4 বার করে তো হচ্ছে তারা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিল। যে ইন্টারনেট যখন ছিল না তখন একটা বড় অবস্থা ছিল, আমরা যখন রাস্তায় নামতাম বা তখন তো আন্দোলনটাও একেবারে স্টপ হয়ে গিয়েছিল বলা চলে। কিন্তু বিভিন্ন স্পটে, যেমন আমি উত্তরাতে থাকতাম, অথবা আমাদের সাথে যোগাযোগ হতো যে শাহবাগ কেন্দ্রিক নামবে, যাত্রাবাড়ি কেন্দ্রিক নামবে। তো সেই ক্ষেত্রে ইন্টারনেট যখন ছিল না তখন তো আকাশ মানে হেলিকপ্টার থেকে গুলি করা হতো।
এরপরে দূর থেকে দেখতাম বিজিবি, পুলিশ বা সেনাবাহিনীর জায়গা থেকেও ফায়ারিং করা হচ্ছে। যখনই কেউ গ্যাদারিং হতো তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হতো। সব মিলে এমন একটা সিচুয়েশন হতো, সারা দেশের সাথে আমি যখন যোগাযোগ করতাম চোখে পানি চলে আসতো। আমি ফোন দিতেই খবর পেতাম যে অমুক স্থান থেকে আমাদের এত এত ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, সাধারণ এত ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বাড়িতে থাকতে দিচ্ছে না, বাড়িতে যারা আন্দোলন করেছে তাদেরকে না পেলে তার বাবাকে ধরে নিয়ে আসছে, তার মাকে ধরে নিয়ে চলে যাচ্ছে, হত্যার ঘটনা শুনতাম। এমন হয়েছে ইন্টারনেট ব্ল্যাক আউট হয়ে গিয়েছে, আমি শহীদ শাকিলের জানাজায় উপস্থিত হয়েছি, সে সময় এমন অবস্থা সাথে কোনো ডিভাইস নিয়ে যেতে পারছি না, জানাজায় গিয়ে উপস্থিত হয়েছে, সেখানে কার জানাজা কিভাবে মারা গিয়েছে এই কথাগুলো বলা যাবে না। মানে চারিদিকে শুধু পুলিশ দাঁড়ানো রয়েছে এবং আমাকে শুধুমাত্র জানাজা পরে ওইখান থেকে যে যার মতো ছুটে ছুটে চলে যাচ্ছে। এটা হচ্ছে রাত 7টা 8টার ঘটনা, তখন কারফিউ চলছিল। সুতরাং ইন্টারনেট যখন ছিল না তখন অবস্থাটা এত বিভৎস ছিল প্রত্যেকটা জেলা, এবং সবাই চরম আতঙ্কগ্রস্ত ছিল। 23 জুলাই রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। এই পরিস্থিতিতে অধিকার আদায়ে দ্রোহের উত্তপ্ত বাতাস দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে ইসলামী ছাত্র শিবির নেয় অভূতপূর্ব উদ্যোগ, যা আন্দোলনকে দেয় এক অনন্য মাত্রা। আন্দোলনটি যখন আবু সাঈদের শাহাদাতের মাধ্যমে একটি মাত্রা যোগ হলো এবং সারা দেশের সকল ছাত্র সমাজ এবং সকল আপামর মানুষ সেখানে যুক্ত হয়েছিল, কিন্তু সরকার ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে যখন সবকিছুকে বন্ধ করে দিয়েছিল, কারফিউ জারি করেছিল, তখন এক নারকীয় হত্যাযজ্ঞ সারা দেশে চালিয়েছিল। আমরা সকলে সারা দেশ তখন অন্ধকারে ছিলাম, মানুষ কি হচ্ছে জানতে পারছিল না। পরিস্থিতিটা এত ভয়াবহ ছিল যে আসলে একদিক থেকে ক্যাম্পাসগুলো বন্ধ, হলগুলো বন্ধ, ঢাকাতে মেসগুলোতে কোনো ছাত্ররা থাকতে পারছিল না। তো আমরা তখন খুব চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম যে কিভাবে করে এই শহীদদের যে রক্ত, তাদের আমরা কিভাবে করে সেটাকে মূল্যায়ন করবো, কিভাবে করে আন্দোলনকে আবার আমরা বুস্ট আপ করবো। তখন আমরা নতুন করে একটি পলিসি গ্রহণ করেছিলাম যে সারা দেশের যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা যেখানে যে মহানগর, যে জেলাতে অবস্থান করছিল, আমরা তাদের তালিকা করেছিলাম এবং তালিকা করে সেখানকার স্থানীয় আমাদের দায়িত্বশীল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা ক্লাস ক্যাপ্টেন ছিলেন এবং নেতৃত্বের মধ্যে ছিলেন তাদের কাছে আমরা দিয়েছিলাম। এবং তাদের সাথে একটি সমন্বয়ের পরে পরবর্তীতে দেখা গিয়েছে যে আলহামদুলিল্লাহ আমরা আন্দোলনটাকে আবার বুস্ট আপ করতে পেরেছিলাম এবং আন্দোলনটি মহানগর, জেলা, উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছিল। এক্ষেত্রে আমরা যেটি করেছিলাম যে কেন্দ্র থেকে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে আমরা লেয়ার ভিত্তিক এবং রিজন ভিত্তিক ভাগ করে দিয়েছিলাম এবং সকলে সেই তত্ত্বাবধান এবং সমন্বয়ের মাধ্যমে আন্দোলনটি আবার নতুন মাত্রা পেয়েছিল। 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে কেন্দ্রীয় শিবিরের সমন্বয় হয়েছে। আমাদের আন্দোলনের শুরু থেকে আমরা ছোট্ট একটি গ্রুপ করেছিলাম, গ্রুপের নাম ছিল হুপ। ওইখানে ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, সাহিত্য সম্পাদক, ছাত্র আন্দোলন সম্পাদক যুক্ত ছিল। ওই গ্রুপে আমরা প্রথমে পলিসি মেক করতাম নিজেরা বসে এবং প্রতিদিন একটা করে মিটিং করতাম। এরপরে আমাদের আরেকটা গ্রুপ ছিল যেখানে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারিরা ছিল, পাশাপাশি মহানগরের সভাপতি সেক্রেটারিরা ছিল। তো দ্বিতীয় ধাপে আমরা আমাদের মহানগর সভাপতি সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয় সভাপতি সেক্রেটারি তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করতাম এবং আমরা আন্দোলনের পলিসিগুলো ঠিক করে আমাদের যারা সমন্বয়ক ছিল সমন্বয়কদের সাথে আমরা আলোচনা করতাম এবং আলোচনার মাধ্যমে আমাদের প্রত্যেকটা কর্মসূচিগুলো ঠিক হতো। সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোকে আমরা মূলত 2 ভাগে ভাগ করছিলাম। প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকাতে যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলোকে আমরা একত্রিত করে একরকম আমরা ডিসিশন নিতাম এবং ঢাকার বাইরের ক্যাম্পাসগুলোতে আমরা এক ধরনের ডিসিশন নিতাম। এই 2 ভাগে ভাগ করে দিন দেখা যাচ্ছে আমরা আন্দোলনটা চালাই গেছিলাম। কিন্তু আন্দোলনের যে পরিকল্পনা আসতো, যে ইস্যুগুলো আসতো, যে কর্মসূচি আসতো, সেটা কিন্তু একসাথেই পালন করা হতো, কিন্তু আন্দোলনের ধরন, প্যাটার্ন, এটা আমরা 2 ভাগে ভাগ করছিলাম। 25 জুলাই শত শত লাশের পাহাড় উপেক্ষা করে খুনির কান্না আসে কেবল মেট্রো রেল আর বিটিভি ভবনের ক্ষতিগ্রস্ততায়। এ যেন মানবতার সাথে এক চরম উপহাস। প্রজন্মের মুখে উচ্চারিত হয় নাটক কম করপীয়। 26, 27 ও 28 জুলাইয়ে আবারও নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ সহ 6 জনকে ডিবি কার্যালয়ে হেফাজতের নামে তুলে নিয়ে যাওয়া হয়। 27 জুলাই ক্র্যাকডাউন বন্ধের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশন বিবৃতি দেয়। হাসিনা সরকারের সমালোচনা করেন
বিশ্ব নেতৃবৃন্দ। 28 জুলাই যাত্রাবাড়ির বাসা থেকে আটক করা ঢাকা কলেজের প্রথম বর্ষের ছাত্র হাসনাতুল ইসলাম ফায়াজকে 7 দিনের রিমান্ড দেয় আদালত। ডিবি কার্যালয় আটক 6 সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের নাটক মঞ্চস্থ করা হয়। তখনই আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে উঠিয়ে নেয়, আমরা গুমের শিকার হই, আমাদেরকে 5-6 দিন করে আমাদের গুম করে রাখা হয়, আমাদেরকে দিয়ে বাধ্যতামূলকভাবে আমাদেরকে স্টেটমেন্ট দেওয়ানো হয়। এবং আমরা স্টেটমেন্টও যখন আমরা দেইনি তখন মিডিয়া ন্যারেটিভের মধ্য দিয়ে, মিডিয়া ম্যানিপুলেশনের মধ্য দিয়ে আন্দোলন প্রত্যাহারের এক ধরনের মিথ্যা সংবাদ প্রচার করা হয়। আন্দোলন প্রত্যাহারের নাটক প্রত্যাখ্যান করেন অন্য সমন্বয়করা। বিবৃতি দেন আব্দুল হান্নান মাসুদ। 4-5 জন শিক্ষার্থী মিলে পল্টনে রাস্তা আটকিয়ে প্রতিবাদ শুরু করি। 10-15 মিনিট প্রতিবাদ চালানোর পরে এক পর্যায়ে পুলিশের 30-40 জনের একটা টিম এসে আমাকে এবং সহ সমন্বয়ক আবিদ হাসান রাফি সহ 4 জনকে গ্রেফতার করে নিয়ে যায় এবং ডিবিতে 1 দিন গুম রাখে। তারা যখন আমাকে ধরে নিয়ে যাচ্ছিল তারা আমাকে বলতেছিল যে তোমার নামে তো 10-15টা মামলা দিব, তোমার তো কেরিয়ার শেষ হয়ে যাবে। এবং ভিতরে যাওয়ার পর যে আমি অসহনীয় পরিস্থিতি দেখেছি, আমার সাথীদেরকে নির্যাতন করা হচ্ছিল, রক্তাক্ত করা হচ্ছিল, মানসিকভাবে টর্চার করা হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে ডিবিতে অসংখ্য মানুষকে ধরে রাখা হয়েছে রিমান্ডের নামে। তাদের সাথে আমরা আলাপ করে জানতে পেরেছি তাদেরকে যে মামলাগুলোতে দেয়া হয়েছে সেই মামলার সাথে তাদের ন্যূনতম সম্পর্কটাও ছিল না। 30 জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে ফ্যাসিস্টরা। নিজেরা খুন করে আবার নিজেরাই সেই খুন হওয়া মানুষের জন্য শোক প্রকাশ করে। এই উপহাসমূলক শোক দিবস প্রত্যাখ্যান করে নেটিজেনরা। প্রতিবাদের ভাষা হয়ে ওঠে রক্তের রঙে লাল প্রোফাইল পিকচার। প্রোফাইল কালো করার মাধ্যমে একটা ট্রেন্ড চালু করার তারা চেষ্টা করে এবং সে সময়টাতে আমাদেরও মনে হয় যে তাহলে আমরা অনলাইন কেন্দ্রিক যেতে পারি। তো তখন যেটা হয় যে আমরা অনেকগুলো প্ল্যান করছিলাম যে কি করা যায়, আমরাও শোক পালন করতে চাই, কিন্তু এটা তাদের মতো না। তো সেই সময়টাতে মূলত অনেকগুলো পরিকল্পনা হয় এবং একটা সময় গিয়ে আসে যে আসলে আমরা প্রোফাইল লাল করে ফেলতে পারি। তো যার ফলে আমরা দেখতে পাই যে আন্দোলনে একটা নতুন মাত্রা যুক্ত হয়, যে যারা রাস্তায় নামে না তারাও কিন্তু এই আন্দোলনে এঙ্গেজমেন্টটা তাদের হয়। 31 জুলাই হত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা ও গুমের প্রতিবাদে মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে আইনজীবীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। 1 আগস্ট আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে অবৈধ সরকার, যা দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। 2 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুক্রবার প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল কর্মসূচি ঘোষণা করে। জুমার নামাজের পর রাজপথে নেমে আসে সারা দেশের ছাত্র জনতার ঢল। এখানে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে কর্মসূচি দেওয়ার সাথে সাথে এবং স্পট ঘোষণা করার সাথে সাথে ছাত্ররা এখানে গ্যাদারিং করতো এবং একটা মাস গ্যাদারিং, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা যখনই নিউজ শুনতো ইন্টারনেটের মাধ্যমে অথবা কারো মাধ্যমেই শুনতো, তার বন্ধু বান্ধব সহ তারা মূলত একত্রিত হয়ে যেত। দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদ সহ পূর্ব ঘোষিত 9 দফা দাবিতে 3 আগস্ট শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও 4 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। 3 আগস্ট জাতীয় শহীদ মিনার থেকে আসে 1 দফার ঘোষণা। অসহযোগ আন্দোলনের ডাকে একাত্মতা পোষণ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আওয়ামী জাহিলিয়াতের পুরো সময়টাই আমরা দেখেছি, আমরা যারা এই তরুণ প্রজন্ম আছি, আমরা যখন ক্লাস 5-6-এ পড়ি তখনই এই সরকার ক্ষমতায় আসে, এই আওয়ামী জাহিলিয়াত। এই ক্ষমতায় আসার পরেই দেখেছি যে মানুষের ন্যূনতম যেই একটি ডিগনিটি আছে এই সরকার সেটিও স্বীকার করেনি। আমরা গুণ, খুন, হত্যা, নিপীড়ন, নির্যাতনের এই ইতিহাসের মধ্য দিয়েই কিন্তু আমাদের মনস্তাত্ত্বিক বিকাশটি ঘটেছে। এই পুরো প্রজন্ম একটি মানসিক ট্রমা নিয়ে বড় হয়েছে। আমরা ধাপে ধাপে আমাদের অধিকার বঞ্চিত হয়েছি, স্তরে স্তরে আমরা আমাদের অধিকার বঞ্চিত হয়েছে, এবং আমরা চেয়েছি এই ফেসিবাদ থেকে আমরা মুক্ত হয়ে বাংলাদেশের মানুষকে
যেন তার মানবিক মর্যাদা এবং ইনসাফ এবং ন্যায্যতার ভিত্তিতে এই বাংলাদেশটি প্রতিষ্ঠিত হয়, আওয়ামী জাহিলিয়াতের মধ্যে না থাকে। 9 দফা দাবি পেশ করা কালীন সময়ে অসংখ্য গণহত্যা চালানো হয়, অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়, গ্রেফতার করা হয় এবং ছাত্র জনতা সকল পেশার মানুষ মারা যান, গ্রেফতার হন। এই কারণে 9 দফা থেকে 1 দফা দাবিতে পরিণত হয়। 4 আগস্ট সারা দেশ উত্তাল 1 দফা দাবিতে অসহযোগ আন্দোলনে। এই আন্দোলনে পুলিশের সঙ্গে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নির্মম হামলায় প্রাণ হারায় শত শত মানুষ। সন্ধ্যা 6টা থেকে 2য় দফায় জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। এমন পরিস্থিতিতে ভিডিও বার্তার মাধ্যমে মার্চ টু ঢাকার ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। 5 আগস্ট সকালে থমথমে অস্বস্তিকর নীরবতা বাংলার আকাশে বাতাসে। মানুষের অন্তরে সাহস আর আশঙ্কা মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি। সবাই অপেক্ষমান, মানুষ কি নামবে রাজপথে, আসবে ঢাকায়? এই দুঃশাসনের অবসান হবে কি? কোটি মানুষের মুক্তির এই প্রার্থনার জবাব কি মিলবে আসমান হতে? 36 জুলাই যখন কর্মসূচি ঘোষণা করা হয় যে চলো চলো ঢাকায় চলো, সমন্বয়কদের মধ্যে আসলে মানুষ আসবে কিনা এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু আমরা যারা ছিলাম আমরা আশ্বস্ত করেছি যে করেই হোক আমরা অন্তত আসবো সবাই মিলে। আমরা যদি সবাই নামি তাহলে সাধারণ মানুষ নামার জন্য উন্মুখ হয়ে আছে। তখন যেটা হয় যে আমরা বিভিন্ন শাখাকে আমরা কিন্তু ক্যাম্পাস ধরে ধরে ভাগ করে দিই। কিছু শাখাকে ভাগ করি আমরা শাহবাগের এলাকায়, কিছু কিছুকে উত্তরায়, এরপরে বসুন্ধরা এলাকায়, এরপরে এরকম বিভিন্ন জায়গায় আমরা সেভ করে দিই মহানগরগুলো, কাউকে মিরপুরে, কাউকে মোহাম্মদপুরে। এভাবে যখন আমরা ভাগ করে দিই যে সবাই যাতে সাধারণ মানুষদেরকে নিয়ে আলটিমেটলি মুভ করতে পারে, যে আমরা আসলে গণভবনের দিকে আমরা আগাবো আমাদের ভাইদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। ভয়াবহ সংঘর্ষ চলছে উত্তরা, টঙ্গী, গাজীপুর ও মোহাম্মদপুরে। এদিকে পুলিশের নির্বিচার গুলিতে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলে তাতে যাত্রাবাড়ি হয়ে ওঠে গণ অভ্যুত্থানের স্ট্যালিনগ্রাদ। রাজশাহীতে শহীদ হন ইসলামী ছাত্র শিবিরের নেতা আলী রায়হান। আমাদের যে শহীদ আলী রায়হান, যিনি শাহাদত বরণ করছে, রাজশাহী মহানগরী শিবিরের সাংগঠনিক সেক্রেটারি ছিল, তার গ্রুপটাও সামনে ছিল। সেখানে রাজশাহী মহানগরী সভাপতি সাবেক হাফেজ খায়রুল ইসলাম, তার নেতৃত্বে 2টা গ্রুপ আমরা সামনে দিয়ে অগ্রসর হয়। এক পর্যায়ে যখন আলুপট্টিতে আমরা পৌঁছি, সেই মুহূর্তে সামনে পুলিশের বিশাল একটা গ্রুপ চলে আসে। পুলিশ আসা মাত্র তারা বেপরোয়া ফায়ার, বেপরোয়া রাবার বুলেট, টিয়ার সেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড, যখন পুলিশরা এসে আমাদের উপর হামলা শুরু করে, আমরা সেই মুহূর্তে আর টিকতে পারি নাই। টিয়ার সেলের কারণে আস্তে আস্তে আমরা পিছনে সরা শুরু করি এবং আমাদের অনেকজন ভাই সেই মুহূর্তে গুলিবিদ্ধ হয়। আমার পিছনে আলী রায়হান ভাই, তিনি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান, তাকে কোলে করে নিয়ে যায়। আমাদের আরও 30 থেকে 40 জন ভাই সেই দিন গুলিবিদ্ধ হয়। হঠাৎ কি হলো এ শহরের? লক্ষ লক্ষ ছাত্র জনতা উত্তরা, যাত্রাবাড়ি, টঙ্গী, গাজীপুর সহ রাজধানীর সকল প্রবেশ মুখে কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় অংশ নিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এ যেন এক অভাবনীয় ঘটনা। ধর্ম, বর্ণ, দল, মত আর নারী পুরুষ নির্বিশেষে এই মানুষের ঢল আমাদেরকে বুঝিয়ে দেয় জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে স্বাধীনতা, যা কেড়ে নিয়েছিল এই ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার। পুলিশ, বিজিবি আর র্যাবের উন্মুক্ত বন্দুকের নলের সামনে এ যেন এক সাহসের গণজোয়ার। আবু সাইদ, মুগ্ধ, শান্ত, ইয়ামিন, ফায়াজ সহ নাম না জানা হাজারো শহীদের খুনের বদলা নেয়ার সংকল্প যেন প্রতিটি স্লোগানে। উত্তরার যে একটা বড় মিছিল ছিল, তো উত্তরা থেকে যখন আসা শুরু হয় এবং যাত্রাবাড়িতে সেদিনেও আসলে অনেক বেশি বিভৎসতা ছিল, অনেক মানুষ যাত্রাবাড়িতে মারা গিয়েছে। ওইখান থেকে যখন আসা শুরু হয় এবং আমরা শাহবাগে যখন ছিলাম, আমরা তখন শাহবাগে কিন্তু একটা থমথমে পরিস্থিতি ছিল, যে আমরা দেখতে পাচ্ছিলাম শুধু আর্মি আছে আর কেউ নাই। তখন যেটা হয়েছিল যে আমরা সবাই পিজির পেছনটাতে সবাই কিন্তু দাঁড়িয়েছিলাম। মিরপুরে ওরা যখন মুভ করা শুরু করে শাহবাগের দিকে, তখন ওরা বিজয় সারণী হয়ে যখন শাহবাগে আসে একটা অংশ, আবার একটা অংশ হচ্ছে যে পরবর্তীতে গণভবনের দিকে যায়। তো এর মাধ্যমে মূলত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়। এবং আসলে এই যে গণজোয়ার ছিল, এই গণজোয়ারকে গুলি দিয়ে তো থামানো পসিবল না।
এই যে মানুষের একটা মানে প্রয়োজনে শহীদ হবে এরকম একটা ব্যাপার ছিল। তো এই সবাই শহীদ হইতে যাওয়ার কারণে আসলে দেখা গেছে যে আসলে আমরা বিজয়টা আলটিমেটলি অর্জন করেছি। এরই মধ্যে দুপুরে মানুষ জানতে পারে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে ভারতে। ছাত্র জনতার এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট রেজিমের পতন হলো। অতঃপর জাতি আবার নতুন করে পেল স্বাধীনতার স্বাদ। কৃতজ্ঞতার সিজদায় অবনত হয় শত মানুষ। চোখ ভরা অশ্রু, হয়তো স্মৃতিতে ভাসছে ঘাতকের বুলেটে প্রাণ যাওয়া প্রিয়জনের মুখ, গুম হয়ে যাওয়া স্বজনের ভালোবাসা। এই যেন এক অভূতপূর্ব সাহসের বাংলাদেশ, যা কেউ কোনোদিন দেখেনি আগে। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন স্বাধীনতা কেমন আছে সেই সব শহীদের পরিবার? হাসিনা আমার ছেলে বাঁচি থুলি নে, আমার ছেলেকে দুনিয়াতে হত্যা করে দুনিয়াতে নিলি। সেই মাঠত কাজ করে আসি, এখন গোসল করে নামাজ পড়বে গেল কি না গেল, 4টা খাওয়া রেসি দিছি। হ্যাঁ সময় আমার এক ছেলে রমজান আলী তাই এসে কথা আব্বা করে বলে কে কি জান আবু সাহিদের বেলে কি বে হয়েছে, তো তখন উঠি আসি। ওই বাড়ির এক ছেলে ঢাকাত পড়ে, তাই মায়ের কাছে খবর দিয়েছে যে আবু সাহিদ মারা গেছে। সেই বাড়ির যে কাজ দৌছে কি জন্য কাজ দৌছে, আমার ছেলের কিছু হয়েছে এরা কান দৌছে কেউ আর কয় না বেলে মারা গেছে। অনেকক্ষণ পরে শুনল যে মারাই গেছে। আসমানটা ভাঙ্গি যেমন মাথাত পড়ে সেই রকম পড়ে গেল। আমি যে হাট ফেল হয়ে দেই, এটা আল্লাহ আমার সহায়। 3:30টার সময় লাশ আসে বাড়িতে। লাশ আসার পরে এই দেন দরবার করে প্রশাসনের লোকেরা দ্রুত মাটি দেওয়ার জন্য চাপ দেয়। পরবর্তীতে সকাল 8টার সময় মাটি দেওয়ার সিদ্ধান্ত করা হয় তাদের চাপের মুখে পড়ে। শান্তমানের লাশ দেবে আমার হাতে, মানে তো তখনও বুঝি না আমার শান্তমানের লাশ আমার হাতে দেবে, হয়তো অন্য কারো লাশ আমার হাতে দেবে। আমি বলবো যেটা আমার শান্তমানি না, যাই দেখি তো আমার শান্তমানি, আমার মানিক এরকম রক্তাক্ত হয়ে গেল। আমি এত অনুরোধ করলাম যেন পোস্টমর্টম করে না, কেউই আমার কথা শুনলো না। আমার ছেলেটাকে এরকম রক্তাক্ত করে দিল। এরপর লাস্ট নিয়ে আমি 4টার সময় বাড়িতে চলে যাই। তখন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। আমার ছেলে জীবিত থাকতে যদি এরকম পুলিশ প্রোটোকল দিত তাহলে তো আমার ছেলেটা এরকম হইতো না। লাশের এরকম প্রোটোকল দিয়ে কি করলো? তো সবসময় এক মুহূর্তের জন্য তোমার শান্তমানিকে বলতে পারি না, সব স্মৃতি রয়ে গেছে। আমার শান্তমান হইতো না। এই টেবিলে গেলে ওর বই দেখি, খাবার খেতে গেলে ওর প্লেট দেখি, সুকেশের কাছে গেলে ওর কাপড় চোপড় দেখি, টেবিলে গেলে ওর পানির বোতল দেখি, কিন্তু আমার শান্তমানিকে তো দেখি না। আজকে প্রায় 4 মাস হয়ে যেতেছে আমার শান্তমানি তো একবার আসে ডাকে না। আমার শান্তমানি একবার আম্মু খাইয়া ডাকে না আমারে। আমার ভাই রিদওয়ান শরীফ রিয়াদ, তো আমি আম্মুকে বলছিলাম আম্মু ও যদি আন্দোলনে যায়ও তাহলে এত টেনশন করছো কেন? তোমার ছেলে তো একা না, আরও 1000 মায়ের ছেলেরা গিয়েছে। তুমি ফিলিস্তিনের মায়েদের মতো মন শক্ত করতে পারো না? আয়ুষ আমি এটা না বলতাম। আমি সাওয়াল আমার ছোট থাকতেই সবচেয়ে আদরের, সবাই ভালোবাসতো। সব কিছু পরে থাকলো সাওয়াল আর ভালো না। মানে 2 ধাপ আমি সামনে গেছি, এই সময় একটা ফোন আসে, বলে যে রাহেন ভাই তো গুরুতর আহত। ভালো লাগে না, আমি ভালো থাকতে পারি না। একজন মা সন্তান হারালে সেই মাও কোনোদিন ভালো থাকে বাবা? ছোটবেলা থেকে আমার বাবা, আমার প্রথম সন্তান তো, ও আমার খুব আদরের ছেলে ছিল, খুব আদরের ছেলে, আমার বড় সন্তান। যাতেই কষ্ট হয়ে আমি পড়াইতাম,
আমি দিন রাত পরিশ্রম করে তাকে পড়াইছি। তাইও বলতো, বাবা আপনার লেখান বাবা পাওয়া অনেক ধন্যবাদ, আমাকে আপনার লান মানুষ যে এই আমাকে দূর পর্যন্ত পড়াছেন, এটি আমার কাছে হাজার শুকরিয়া আল্লাহর কাছে। 5ই আগস্ট তার মাথায় গুলি লাগলো, কারণ সে সামনে ছিল আর সন্ত্রাসী বাহিনী সামনে থেকে গুলি করতেছিল, তাদের অপোজিট থেকে গুলি করতেছিল। এটাই বোঝা যায় যে তার একটা নেতৃত্ব দেওয়ার যে একটা গুণ ছিল, সেটা সে রাজশাহী মাটিতে হয়তো বা রক্ত ঝরিয়ে রক্ত বিলিয়ে দিয়ে তার প্রমাণ দিয়ে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়, ওখানে ভাইয়ার অপারেশন হয়, রাত 10টার দিকে হয়তো অপারেশন শেষ হয়েছিল। 8 তারিখ সন্ধ্যা 6টার দিকে ভাইয়া শাহাদাত বরণ করেন, আল্লাহর কাছে চলে যান। মোবাইল করলে আব্বা বলতো, আব্বা আপনি কাজ কামে যান না, কাজ কামা তো বেশি করা লাগবে না, আপনি কেমন আছেন একটু আমার যদি কণ্ঠ খারাপ লাগতো তাই খুব চিন্তা করতো, আপনি ডাক্তারের কাছে আসেন, রাজশাহী আসেন। এই যে 3টা 3.5 মাস থেকে আর কেউ বলার নাই। এবং আর শালির সাথে কোথাও হয় না, কঠিন কষ্ট। এই সওয়ালের মুখ সময় সময় মুখে চোখের সামনে ভাসা ওঠে, সওয়ালে এত আদরের সওয়াল আমার। এই রক্তাক্ত জুলাইয়ে আহত হাজার হাজার যোদ্ধারা কিভাবে কাটাচ্ছে দিন। 18 তারিখে আমি সর্বপ্রথম আন্দোলনে গেছি, তখনই আমার বন্ধুর ছিটা গুলি লাগছে, ওরা এখনো চোখে একটা গুলি আছে। আবার 19শে জুলাই শুক্রবারে তখন আমরা সবাই প্রায় 25 জনের মতো জুম্মার পরে আবার ওই আন্দোলনে গেছি। তখন বিকেলবেলা রামপুরা ব্রিজের নিচ থেকে আমরা দেখছি তখন পুলিশরা বিজিবিরা একসাথে ফায়ার করতেছিল, মানুষ অগণিত হারে আহত হচ্ছিল। ওইখানে 20 মিনিট থাকার পরে প্রায় আমরা তো ফল ব্যাক করি, প্রচণ্ড গুলি হচ্ছিল। অনেক দূর থেকে আমার একটা গুলি লাগে বা পায়ে পেছন থেকে, পা 2 ভাগ হয়ে গেছিল আমার। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে সাথে সাথে একটা প্রাথমিকভাবে একটা ব্যান্ডেজ করে দিছে, ব্যান্ডেজ করে দেওয়ার 22 ঘন্টা পরে অপারেশন হয়েছে। এত রোগীর চাপ ছিল তখন। আর এই অপারেশনের আগেই পুলিশ 4 থেকে 5 বার ডাটা নিয়ে গেছে। তখন অবস্থা এরকম ছিল যে ডাক্তার দৈনিক আসে একবার আর পুলিশ আসে ইনকোয়ারির জন্য এই আহত রোগীদের কাছে। সেন্স নাই, তাদের কাছেও আসে পুলিশ দৈনিক 2 বেলা 3 বেলা করে। রাত্রে 2টা বাজেও আসে, মানুষ যখন ঘুমায় থাকে তখনও আসে। 25শে জুলাই আমার তখন প্রশাসনিক চাপের কারণে অনেক রোগীদের রিলিজ দিয়ে দিচ্ছিল। রিলিজ স্লিপ দেখানোর পরেও আমাদেরকে শাহবাগ থানায় নিয়ে গেছে, নিয়ে খোলা আকাশের নিচে আমাকে এই অসুস্থ অবস্থায় প্রায় 3 ঘন্টার মতো খোলা আকাশের নিচে ওই ইয়েতে শোয়া রাখছে, স্ট্রেচারে শোয়া রাখছে। আমার আব্বু, আম্মু, ছোট ভাই, আমার মেজো মামি সবাইকে আলাদা আলাদা করে নিয়ে সবার কাছ থেকে স্টেটমেন্ট নিছে। তো এক পর্যায়ে যখন আমরা মোটামুটি সব দিক থেকে তারা যখন আমাদেরকে ঘিরে ফেলে, আমাদের আর কোনো দিকে যাওয়ার সুযোগ ছিল না, এবং সে অবস্থাতে তারা 2 দিক থেকে আমাদেরকে গুলি করা শুরু করে। পিছন দিক থেকে পুলিশ গুলি করছিল এবং সামনের দিক থেকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা, তাদের হাতে শর্টগান ছিল, পিস্তল ছিল, এগুলো দিয়ে তারা গুলি করা শুরু করে। তো আমি যেহেতু সামনে ছিলাম, একটা পর্যায়ে খুব কাছাকাছি থেকেই আমরা যারা ছিলাম আমরা চাচ্ছিলাম যে তাদেরকে মোকাবেলা করতে, কিন্তু একটা পর্যায়ে যখন তারা উপর্যুপরি গুলি করা শুরু করলো, আমরা সেখানে আর অবস্থান করতে পারি নাই। একটু পিছু হটার পরপরই হঠাৎ করে ছাত্রলীগের একজন সন্ত্রাসী সে খুব কাছ থেকে এসে তার যে শর্টগান, সে শর্টগান দিয়ে সে গুলি করে এবং মুহূর্তের মধ্যেই আমার ফেসে, মুখে এবং চোখে সেই শর্টগানের যে প্যালেট সেটা আঘাত করে। আমার ডান চোখে শর্টগানের প্যালেট চলে যায় এবং আমি তাৎক্ষণিক সেখানে পড়ে যাই আর কি। এর পরপরই সেখানে আমাদের পিছনে যারা সহযোদ্ধারা ছিলেন তারা আমাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পরে সেই হাসপাতালেও ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা হামলা করে। সেখানে বেশ কয়েকজন আহত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়।
আওয়ামী লীগের যারা ছিল তারা ওই সময় আমাদের ছাত্রদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে, অনেককে টিকিট দেয়, চিকিৎসার দায়িত্ব নেই। তারা একটা তালিকা তৈরি করে সন্ত্রাসী বলে থানায় তালিকা পাঠিয়েছে। তখন তো 5 তারিখের পরে অনেক রুগী এসে বলে আমরা তখন বয়ে হাসপাতালে আসি নাই, আর যারা চিকিৎসা নিচ্ছে তারা বলে আমরা পরিচয় গোপন রেখেছি যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র। আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমি ডাক্তারদের বিরুদ্ধে আমাদের ছাত্রদের পক্ষে কাজ করার। আমরা সংখ্যা খুব কম ছিলাম, তো আমাদের সাথে আমাদের রুগীরা অনেক ডেডিকেটেড ভাবে তারা কাজ করছে, সহযোগিতা করছে, রুগীর যারা লোকজন ছিল। আর ইকোনমিক বিষয়টা তখন একটু দুর্বল ছিল, সমাজসেবা ডিপার্টমেন্ট আমাদেরকে খুব সহযোগিতা করছে এই বিষয়ে। তো তখন তো ফান্ড ছিল না 5 তারিখের আগে। আমাদের 2টা জায়গায় যুদ্ধ করতে হয়েছে, একটা যাদের চিকিৎসা এনশিওর করা, আবার এদেরকে বিরোধিতা করা যেন আমাদের চিকিৎসা বাধা তৈরি করতে না পারে। থানার সামনে ছিলাম, ওই সময় এক পুলিশ থানার ভিতর থেকে একেবারে আমাকে তাক করে গুলি করে। আমার মাথাটা ঝাঁকে দিয়ে উঠে আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো আমার মাথার খুলি উড়ে গেছে, এই জন্য হয়তো আমি দেখতে পাচ্ছি না। গুলিটা যে আসলে আমার চোখে লেগেছে এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। পরে ওই সময় আমি মুখে হাত দিয়ে বসে পড়ি, বুঝছিলাম যে রক্ত বের হচ্ছে অনেক, পুরা মুখে রক্ত। চেম্বারে যাওয়ার পর ওইখানকার ডাক্তার এই স্টাইলে বলে যে এই শোনেন, ওর বাম চোখ শেষ, ও ডান চোখ নিয়ে ভাবেন, যান পরে এসে, এই স্টাইল বলেছে। এটা খুবই শকিং ছিল। ওই মুহূর্তে আম্মুকে বলে যে পারলে মাফ করে দিও। এটা হচ্ছে 19 জুলাই শনি একটার বিভিন্ন স্থানে রায়েরবাগ এবং সাইনবোর্ড। পুরো দিন আমি ওইখানে ছিলাম। আমাদের সহযোদ্ধা ওনার এক কবে একটা হাত নিয়ে গেছে ওরা। আমার প্রতিও নিম্নভাবে অত্যাচার করছে, রড দিয়ে পাট দিয়ে অনেক মারছে, মারতে মারতে শুয়ে ফেলছে আর কি। শোয়ার পরে হচ্ছে যে তারপর আমাকে ছাড়ে নাই, ইটের আদা আমার মাথা দিয়ে মানে পুরা শরীরে আঘাত করছে এবং কি রক্তাক্ত শরীরে ওরা আমাকে ছাড়ে নাই। লাস্টে আমার গুলি করছে আর কি পায়ে হচ্ছে এখানে হচ্ছে হাঁটুর উপরে ঠেকা গুলি করছে, তো ওই জন্য হচ্ছে মানে মাংস সহ হাড়ের সমস্যা হয়েছে, এই জন্য হাড় মাংস 2টে কাটা লাগছে আর কি, মাংসটা কাটা লাগছে। আমরা যখন নিচে অবস্থান করি তখন এখানে আসি দেখি পুরা ফিলিস্তিন ক্যাম্পে আমরা তো ভিডিও দেখছিলাম, তো এখানেও সেম অবস্থা। পুরা হাসপাতালে কেউর মাথা নাই, মাথার মধ্যে গুলি, পায়ের মধ্যে গুলি, কেউ এখানে ট্রিটমেন্ট দিতেছে ওরা। 19 জুলাই শুক্রবার বিকেল 4টা থেকে রংপুর প্রচুর উত্তাল ছিল এবং এই অবস্থায় পুলিশ আমাকে আটক করে বিকেল 5টার দিকে, এবং পুলিশের কাছে আটক থাকা অবস্থায় পুলিশ আমাকে রংপুরে কাচারি বাজার মোড়ে ছড়া বুলেট যেটা বলে সেটা আমার পায়ে লাগায় গুলি করে এবং আমার পায়ের 6 ইঞ্চির মতো হাড় উড়ে যায়। রংপুর মেডিকেল কলেজের ডাক্তাররা আমাকে অনেকটা বলছিল যে আমার পা থাকবে না অথবা পা রাখা পসিবল না, কারণ পা অনেক খুব একবারে মানে 6 ইঞ্চির মতো হাড় ছিল না এবং পা আমি কোনো নড়তে পারছিলাম না। 20 তারিখ সকালেই আমরা অ্যাম্বুলেন্সে করে ঢাকা পঙ্গু হাসপাতালে এসে ভর্তি হই। ওই দিন রাতেই আমার একটা বড় মাপে সার্জারি করে এবং পায়ে রড দিয়ে দেয়। 4-5 দিন হলো হেলমেট পরা লোক পিস্তল নিয়ে হঠাৎ করে সামনে এসে পড়ছিল, তো যখন তাক করছিল ঠিক ওই মুহূর্তে আমি হঠাৎ করে যখন ইনস্ট্যান্ট মাসেল রিফ্লেকশনে মাথা বাঁচানোর জন্য এইভাবে কাইদ হয়ে গেছিলাম, তো ঠাস করে আমার হাতের ঠিক এই জায়গাটাতে কিছু একটা লাগে, আমার হাত ইনস্ট্যান্ট গরম হয়ে যায়, টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়, আমার হাত পড়ে যায়। তো তখন আমার সাথে আমাদের এই গোলের শেষ মাথায় আমাদের সাথে অনেক ভাইরা ছিল, তো ওরা এলোপাথারি গুলি করতেছিল। এলোপাথারি গুলির মধ্যে না আমার যখন বুঝতে পারি যে হ্যাঁ আমার এই জায়গা থেকে সরে আসতে হবে, তো তখনই ওই জায়গাটাতে 3টা ভাইয়ের লাশ ছিল। তো ওরা যখন সবাই চলে আসছিল তারপর দেখলাম, তো আমি যখন চলে আসবো তখন আমি একটা দেখি আমার বাম পাশে একটা 12-13 বছর ছেলে বডি পড়ে গেছে, ওর মাথায় গুলি লাগছে, ওর মাথা এখান থেকে রক্ত বেরোচ্ছে। তো আমি যে ভাবলাম কি ওর নিয়ে যাই, ও একটু ছোট পাতলা বডি ছিল, তো ওর লাশটা নিয়ে যাওয়ার জন্য আমি কোলে নেওয়ার চেষ্টা করি। তো কোলে নেওয়ার চেষ্টা করলে কোলে নিতে পারি না, কারণ ওই মুহূর্তে আমার হাত কাজ করতেছিল না আর কি।
ওই মুহূর্তে আমার হাত কাজ করতেছিল না, ভাবলাম ওর কলার ধরে আমি গুলির মুখ থেকে বের করে সাইডে নিয়ে যাই। তো সেই মুহূর্তে আমি যখন 2-3 কদম হ্যাঁসড়ে নিয়ে দিয়েছিলাম, পিছন থেকে আরেকটা গুলি আমার কোমরে লাগে, ঠিক রাইট সাইডে কোমরে। তো আমি আর সেকেন্ড টাইম এত পেইন নিয়ে আমার আর মনে করেন যে কাউকে বাঁচানোর মতো ওইরকম টেন্ডেন্সিও হারিয়ে ফেলেছিলাম। আমি দৌড়াই গেছি, ওই অবস্থায় ল্যাংড়ায় দৌড়াই গেছি আমি বসুন্ধরা গেটের সামনে। আমার প্রথম চিকিৎসা শুরু হয় কিন্তু এভারকেয়ার হসপিটালে, যেখানে আমি 8 দিনের মতো থাকি। তো ওখানে আমার প্রাথমিক অবস্থা যেটা করে আর কি, যে গুলি বের করা। বাট আমার ইন্টারনাল ড্যামেজ বলতে আমার এখানে গুলি লাগার পরে আমার রেডিয়াল নার্ভ ছিঁড়ে গেছে, যার কারণে আপাতত আমার কবজি থেকে হাত অকেজ। আমি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে হাসপাতালে কাজ করেছি, সেখানে আমি দেখেছি কমপক্ষে 55 জন 2 চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 686 জন রুগী 1 চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট হয়েছে 2 জন রুগীর, আর ভবিষ্যতে আরও কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট হবে। আমি বলতে পারি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে সর্বনিম্ন 7 বছর বয়স থেকে শুরু করে 77 বছর বয়স পর্যন্ত বিভিন্ন বয়সের রোগী ছিলেন। তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন আসলে মেটালিক পিলের দ্বারা, কেউ বা রিয়েল বুলেট দ্বারা। আমি মনে করছিলাম ওরা চালাবে না গুলি, তখন আমি যখন আনসারের যে হেড তার দিকে ফোকাস করি, এমন অবস্থা দেখি মানে 750 যেগুলো পরে লোড করে একবার আমার দিকে ফোকাস করে আছে। যখন আমি একটু বডি আপনি উল্টা দিকে করবো, এই অবস্থা দেখে তখন জীবন তো বাঁচানো লাগবে। যখন অমুক একটু অন্যদিকে বিপরীত দিকে ফেরানোর চেষ্টা করছি, তখন সবগুলো একবার আমার দিকে গুলি ফায়ার করে। এখান থেকে যখন সর্বোচ্চ অ্যাঙ্গেল করতে পারছি, এই 2 হাতের মাঝ ফাঁক দিয়ে আমার এই চোখে লাগছে, এই সাইড দিয়ে এই চোখে লাগছে। যখন লাগে তখন আমি মুখ থুবড়ে ফুটপাতে পড়ি, ফুটপাতে ঢালাইয়ের পর পড়ি। মানে তখন গুলি লাগার পর আমার 7 থেকে 12 সেকেন্ডের মতো জ্ঞান ছিল। এই জ্ঞান থাকা অবস্থা আমার এরকম মনে হচ্ছে যে তখন আমি কোনো মানে বৃষ্টির দিনে শুয়ে আছি মানে ফুটপাতে, এবং আমার শরীরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বড় বড় ফোঁটায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যাত্রাবাড়ি ফেলাবে উঠলাম, এরপরে দেখি থানার সামনে গলাগলি শুরু হলো, কয়েকটা লাশ পড়ে গেল আমার সামনে। আমরা সবাই লুকিয়ে রয়েছিলাম ফেলাবার যে ওয়ালে। তারপর দেখি হঠাৎ করে এই গলাগলি বন্ধ হয়ে গেছে, মানে গুলির আওয়াজ বন্ধ হয়েছে। আমি একটু ঘুরে তাকানোর লগে লগে দেখে আমার চোখে লাগলো। লাগার পর তো আমি তো কালিমা তৈবা পইরা রেডি, যে এখন মনে হয় আজলে চলে আসবো। প্রথম সন্তান, মেয়ে সন্তান, তোর বয়স ওদিনকার 26 দিন। তো আমি আমার মেয়ে দেখতেছি, হাসতেছে আমার দিকে, আর আমি কালিমা তৈবা পড়তেছি, আমি প্রস্তুত। তো হঠাৎ করে দেখে একটা মোটরসাইকেল আসলো, আসা মানে আল্লাহর কুদরত যে আমাকে বাঁচাইবো আল্লাহ। তো মোটরসাইকেল আসা সে কি করছে, ওই থানার সামনে আসা লুকায় গেছে গা, মানে মোটরসাইকেল ফালে সে আমাদের সাথে লুকায় রয়েছে। তা কিছু যুবক বললো কি, এই হুজুরে বাঁচা, যেমন হুজুর এখন লতাছে আর কয়েকটা লাশ পড়ে গেছে গা। তবে সঙ্গে আল্লাহ কাছে মানে যা জীবন দিতে গেছে, এখানে তো একটা চোখ গেছে গা, আমি ওরকম কিছু মনে করিনি। তো অক্টোবরের 1 তারিখ থেকে আমার তো মসজিদের চাকরি আবার চলে গেছে। অক্টোবরের 1 তারিখ থেকে আমি টিউশনি শুরু করছিলাম। 11 তারিখে সকালে উঠে ফজর নামাজ পড়লাম, আর একটা টিউশনি করার ভিতরে দেখে মাথা ব্যথা করতেছে। পরে দেখে আমার যে ভালো চোখটা ছিল এটাও আবার এই ঘোলা দেখতেছি। তাই 1 মাস ধরে আমি এখানে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি আছি। এখন আমি স্পষ্ট ভালো করে দেখতে পারি না। আমি আন্দোলনে আহত হই জুলাইয়ের 18 তারিখে ঢাকা শহরের মেন টার্নিং পয়েন্ট হলো আপনার যাত্রাবাড়ি। আমার সামনে একজনের 40 সেকেন্ডের ডিফারেন্সে ওই ছেলে অরিজিনাল বুলেট খায়, আর 40 সেকেন্ড পরেই আমি ছড়রা বুলেট খাই। পুলিশের ছড়রা গুলি আমার মুখে এখন আপনার প্রায় 21টার মতো আমার ছড়রা বুলেটগুলো আছে, প্লেটগুলো আছে। এর মধ্যে 3-4টা বার করা পসিবল, আর বাকিগুলো বের করার পসিবল না। 2 চোখে ইঞ্জুরি ছিল, আর 1 চোখ আল্লাহর রহমতে 1 চোখ হলো আপনার, আমি আমার লাইফে কোনো সময় আমি চশমা ইউজ করি নাই, কিন্তু এখন আর কি সার্জারি করার পর রেটিনা অপারেশন করার পরে চোখের থেকে আপনার 2টা বুলেট বাইর করাইছে। একটু আর কি আপনার চুল পরিমাণ গ্যাপের জন্য কর্নিয়াতে আঘাত করে না। তো কর্নিয়াতে যদি আঘাত করতো তাহলে হয়তো আমার এই চোখটা বাদ হয়ে যেত। তো ইমার্জেন্সিভাবে ট্রিটমেন্ট নেওয়ার কারণে একটা চোখ আমার ঠিক হয়, ওটার আপনার জীবনে চশমা ইউজ করিনি, বাট এখন আর কি -2.5। আর আরেক চোখ দিয়ে আমি টোটালি দেখি না, টোটালি ব্ল্যাক। আমার এখনো হাতের মধ্যে প্লাস 90টা প্লেটের কাছাকাছি আছে। গুলির গরমে আর উত্তপ্ততার কারণে আমার হাতের গোছ সিদ্ধ হয়ে গেছিল, এই জন্য এখান থেকে কেটে ওটা ফেলাই দিতে হয়েছে। আর এখনো ট্রিটমেন্ট চলতেছে। আমি আমার হাতের এখনো 2টা আঙ্গুল, মানে শেষ 2টা আঙ্গুল আমি এই পাশ হাতের অর্ধেক, মানে এই পাশ হাতের অর্ধেক, এই সাইডে আমি ঠিকঠাক মতো ইউজ করতে পারি না, আমার অনুভূতি কম নার্ভের কারণে। আর চোখে দেখি না বলতে গেলেই চলে। আমার চোখের মানে গুলিটা সোজা এদিক দিয়ে, সামনের পার্ট যদি এটা ধরি এদিক দিয়ে ঢুকছে, আর পিছন দিক দিয়ে বের হয়ে গেছে, মানে এপার ওপার হয়ে গেছে চোখের।
3 তারিখের ঘটনা ছিল, সেদিন প্রচুর আরও অনেক মানে গুলিবিদ্ধ রোগী আসলো। দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে তারা মানে সরোয়ার্দিতেও ভর্তি, অনেকেই ওখান থেকেও ব্যাক করে আসছে, ইভেন ঢাকা মেডিকেল কলেজের থেকেও কিছু ব্যাক করে আসছে রোগী, প্রচুর রোগী। যে আমরা সাধারণত এই নিউরোসায়েন্স হসপিটালের একটা নিয়ম ছিল যে আমরা মানে একেবারেই বেড মানে লিমিটেড, মানে যতগুলো বেড ততগুলোই ভর্তি দিতাম, কিন্তু সেদিন আসলে আমরা পারি নাই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি যে যারা আসবে তাদেরকে আমরা ফেরত দিব না। মোস্ট অফ দ্য পেশেন্টের গুলি লেগেছে মাথায় এবং বুকে। এটা আসলে টার্গেট কিলিং আমার কাছে মনে হয়। এই আন্দোলন কোটা সংস্কার থেকে পরিণত হয় গণমানুষের আন্দোলনে। ফ্যাসিস্ট রেজিমের অত্যাচারের জাতাকল থেকে মুক্তি পেতে দল, মত, ধর্ম, নারী, পুরুষ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ চলে আসে এক কাতারে। আন্দোলন যেন হয়ে ওঠে ভিন্ন ভিন্ন আদর্শের মানুষের এক ঐক্যের সম্মিলন। ছেলে মেয়েরা তারা ত্যাগ স্বীকার করেছে। আমরা যারা বেঁচে আছি আমরা এক ধরনের গিল্ট ফিল আমাদের প্রতি কাজ করে, এটাই আর কি। তো বাংলাদেশে যে গণতন্ত্রহীনতা, জুলুম, অত্যাচার চলছিল, সেটার জন্য দরকার ছিল একটা গণবিস্ফোরণ, কোটা আন্দোলন, সেটাই তাদেরকে দিয়েছে। তো আমরা রাজুক কলেজের সামনে আমি আমার ফ্রেন্ড ক্রস করতেছিলাম, তখন আমার এক স্যার আর কি আমাকে স্যার চিনতে পারেনি, আমি তো অন্য ডেসে ছিলাম, আমার রাজুক কলেজ ছিল। তো স্যার আমাকে বলতেছে আন্দোলনের কী অবস্থা। আমি বললাম স্যার এই তো। স্যার বললো যে তোমরা কিছু খাইছো নাকি? আমি বললাম না স্যার আমরা আমরা নর্মালি আসি। স্যার বললো যে এই কথা বলে স্যার আমাকে আর কি কিছু টাকা দেয় যে তোমরা সবাই পানি খেও, পানির কয়েকটা বক্স কিনে যাতে সবাইকে পানি দিতে পারি যারা আন্দোলনে আসে। এই পানি নিয়ে যাওয়ার সময় রাজুক কলেজের পিছনে একটা বিল্ডিং থেকে একজন আঙ্কেল ডাক দিয়ে একটা প্লাস্টিকের বক্স নিচে ফেলে। আমি বললাম কি ব্যাপার, প্লাস্টিকের বক্সে কি? দেন বক্স খুলে দেখি যে কিছু টাকা। পরে আঙ্কেলপুর থেকে বললো যে তোমরা যতটুকু যা পানি বা কিছু লাগলে তোমরা কিনে খাও। দেন আমরা এটা দিয়ে কিছু পানি কিনি, আর এখান থেকে কিছু টাকা আমরা আহত ভাইকে দিয়েছিলাম যাতে সে চিকিৎসা করতে পারে। যে ডাক্তার আমাকে চেনে না, আমাকে ট্রিটমেন্ট দিল। তারপরে হচ্ছে যে আখের রস বিক্রেতা, মানে খেটে খাওয়া মানুষ, সে আমাকে আখের রস খাওয়ানোর জন্য রাস্তা মানে রিক্সা আটকিয়ে দাঁড়ালো। যেই ভাইটা আমাকে চেনে না আমার মেডিসিন কিনে দিল। তারপরে আমাকে হচ্ছে বিএনএস সেন্টারে আমাকে 200-500 টাকা এসে গুছে দিচ্ছে মানসিক তৃপ্তি নেওয়ার জন্য। তাদেরকে আপনি কিভাবে রাজনৈতিক পরিচয়ে পরিচিত করবেন? হয়তো অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমার একটা রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু আমি তো তার রাজনৈতিক পরিচয় জানি না, সে আমার রাজনৈতিক পরিচয় জানে না। এটা আমরা পুরো জাতি, হোল একটা নেশন, আমরা জাতিকে ফেসিবাদের মানে কবল থেকে উদ্ধার করার জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। সবাই জীবন বাজি রেখে সবাই সবার সবকিছু নিয়ে রাস্তায় নেমে আসছে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আমাদের যে আন্দোলনের যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি। আমরা যখন কোনো কর্মসূচি ঠিক করতাম, আমরা সকল অংশীজনদের বিষয়গুলো মাথায় রেখে আমরা ঠিক করতাম। তো প্রথম থেকে যখন কোটা সংস্কার ছিল, কোটা সংস্কার আন্দোলনের সময়ও আমরা আপনারা দেখেন এখানে যে আন্দোলনের যে ওয়ার্ডিংগুলো ছিল বাংলা ব্লকের, এরপরে হচ্ছে আমাদের যে স্মারকলিপির যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীনভাবে আমরা করার চেষ্টা করেছি। এবং সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল 19 তারিখ থেকে একদম 5 অগাস্ট পর্যন্ত, 36 জুলাই পর্যন্ত, ওই সময়ও আমরা যে শব্দগুলো আমরা এখানে ঠিক করেছি সেগুলো সার্বজনীনভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, যেন সবাই এই আন্দোলনে সম্পৃক্ত হতে পারে, সবাই এই আন্দোলনের শব্দগুলোকে অন করতে পারে। আমরা মাঝখানে দেখেছি যে আন্দোলনের পরে একটা স্টেক্স এবং আন্দোলনের ক্রেডিট নিয়ে অনেকেই মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো ছাত্র শিবির শুরু থেকে আমরা বারবার বলে আসছি, যদি এটা ছাত্রদের মাধ্যমে আন্দোলনটা শুরু হয়েছিল, ছাত্রের নেতৃত্বে ছিল, কিন্তু আন্দোলনটা আসলে সকল শ্রেণী পেশার সকল মানুষের ছিল। আমরা দেখেছিলাম যখন শহীদের ঘটনাগুলো ঘটেছিল, একটা শিশু বাচ্চা এসে পুলিশের দিকে তেড়ে যাচ্ছিল যে আমার ভাই আবু সাইদকে সে মেরেছে। তো এই যে সবাই আবু সাইদকে ওন করা, শহীদদেরকে ওন করা, এর মধ্যে দিয়ে আমরা দেখেছি আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণ ছিল, মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল, ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। আমরা দেখেছি পেশাজীবী যারা ব্যবসায়ী, এরপরে হচ্ছে শিক্ষক, বিভিন্ন দিনমজুর যারা ছিল, সকলেই শ্রমিকরা সেখানে অংশগ্রহণ করেছিল। এবং দেশের বাহিরে থেকেও আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা, তারা পর্যন্ত এই আন্দোলনে
আন্দোলনে তাদের জায়গা থেকে ভয়েস রেজ করেছিল, অনলাইনে যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তারা তাদের জায়গা থেকে ভূমিকা রেখেছিল, মিডিয়া ব্যক্তিত্বরা ভূমিকা রেখেছিল। অর্থাৎ আমরা যদি এক কথায় বলি যে আন্দোলনটা কোনো একক মাস্টার মাইন্ড বা একক ব্যক্তি, একক দলের ক্রেডিট হতে পারে না, এই আন্দোলনটি সবার ছিল, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে আন্দোলন তার চূড়ান্ত জায়গায় পৌঁছেছিল। এক্ষেত্রে আমাদের তখন নিজস্ব কোনো ব্যানার ছিল না, আমাদের সকলের একটাই পরিচয় ছিল, আমরা মাজলুম, আমরা জুলুমের শিকার হচ্ছি, এজন্য জালিমের বিরুদ্ধে আমরা এক কাতারে হয়ে এক সারিতে এসে আমরা লড়াই করেছিলাম এবং তার পরিণতি হিসেবে একটি বিজয় এই বাংলাদেশের মানুষ পেয়েছিল। 24-এর এই আন্দোলন যখন সফল হয়, আন্দোলন সফল হওয়ার পরে আমরা ইসলামী ছাত্র শিবির একটা জিনিস ফিল করেন যে এই আন্দোলনটাকে কিভাবে আরো বেশি মানুষের কাছে পৌঁছানো যায়, এই আন্দোলনের স্পিরিটটাকে ধরে রাখার জন্য ইসলামী ছাত্র শিবির বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা, শহীদদের কবর জিয়ারত করা, গায়েবানা জানাজা আদায় করা এবং শহীদ পরিবারের সদস্যদের কাছে থেকে তাদের কথা শোনা এবং সমবেদনা জানানো থেকে শুরু করে প্রাথমিক এই ধরনের কর্মসূচিগুলো ইসলামী ছাত্র শিবির গ্রহণ করেন। এই আন্দোলনকে ধারণ করার জন্য পরবর্তীতে যেন ইতিহাস থেকে সঠিক তথ্য পাওয়া যায় সেটাকে বিশেষ বিবেচনায় নিয়ে ইসলামী ছাত্র শিবির সেন্ট্রাল সংগঠন এবং শাখা পর্যায়ে স্মৃতিলেখন কর্মসূচি ঘোষণা করেন, যার মাধ্যমে পুরো আন্দোলনের চিত্র, শহীদদের ত্যাগের চিত্র এবং শহীদ পরিবারের আত্মত্যাগের কথাগুলা আমরা নিয়ে আসি। এরপরে ইসলামী ছাত্র শিবির শহীদ পরিবারকে সহযোগিতা করার মাধ্যমে পাশে থাকা এবং সর্বশেষে এখন এসে ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের মূল স্পিরিটটাকে সমাজে বা এই প্রজন্মের কাছে বা যারা এই আন্দোলনকে সেভাবে এখনো ধারণ করতে পারে নাই অথবা এই আন্দোলনের সঠিক তথ্যটি এখনো যথার্থভাবে যায় নাই, সে সকল মানুষের কাছে এই আন্দোলনের সেই মেসেজগুলো দেওয়ার জন্য আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে এবং এটা খুবই সাড়া ফেলে। এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচির ভিতরে আরেকটি কর্মসূচি হলো যে সুন্দর ডকুমেন্টারি, যে ডকুমেন্টারির মাধ্যমে পুরো জাতির কাছে এই আন্দোলনের সঠিক তথ্য, এই আন্দোলনের মূল চাওয়া পাওয়া এবং এই আন্দোলন আমাদের জাতির ভিতরে নতুন চেতনা, বৈষম্যহীন দাসত্ব মুক্ত একটি জাতি গঠনের চেতনা জাগ্রত করেছে, সেই মেসেজটি দেওয়ার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। এই আন্দোলনে সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রহীনতার যুগ শুরু হওয়ার পর থেকে যত অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, সেগুলো কিন্তু এগুলোর কিন্তু অংশ। একটা বড় পাথর একটা ছোট হাতুড়ি দিয়ে লোকেরা ভাঙে, অনেকগুলো স্ট্রাইক করতে করতে উইথ দ্য লাস্ট স্ট্রাইক, একটা সিঙ্গেল স্ট্রাইকে পুরো বোল্ডারটা টুকরো টুকরো হয়ে যায়। এখন সে যদি বলে যে আমি এটা করেছি, আসলে ব্যাপারটা কিন্তু সেটা নয়। তো এই সকল জুলুম অত্যাচার এটার মধ্যে ইনক্লুডেড। আমি বলবো যে প্রতীকী যদি কোনো একটা মর্যাদা দিতে হয় যারা মারা গেছে, আবু সাঈদ সহ আবরারকেও সেটা দেওয়া উচিত। শহীদদের আত্মত্যাগের ঋণ হিসেবে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে এই প্রজন্ম হাতে হাত রেখে কাজ করবে, এটাই ইসলামী ছাত্র শিবিরের প্রত্যাশা। 16 বছরের অত্যাচার, নিপীড়ন, হত্যা, গুম এবং জুলাই উপাখ্যান পুরো জাতিকে নিয়ে আসে এক কাতারে, এক প্রার্থনায়। জাতি মুক্তি পায় ফ্যাসিজমের কালো অক্টোপাস হতে, দেখে নতুন স্বপ্ন, এগিয়ে যায় সম্ভাবনাময় উজ্জ্বল এক নতুন বাংলাদেশের দিকে। এই মহানে জুলাইয়ের সাহসের উপাখ্যান এত অল্প সময়ে সবিস্তারে বলা সম্ভব নয়। আরো কত না বলা গল্প রয়ে গেছে মানুষের হৃদয়ে। হয়তো সময় আমাদেরকে কোনোদিন সেই সব গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেবে।